প্রণাম। বিবেক তীর্থ থেকে আবার এলাম। আজকে ঠাকুরের একটি ছোট গল্প দিয়ে, শ্রী শ্রী পরমহংসদেবের একটি গল্প দিয়ে, মানে উনি তো গল্পের ছলেই কথাগুলো বলতেন, সেগুলোই পরে ওনার বাণীরূপে আমরা জানি। তো উনি তার শিষ্যদের বলছিলেন যে এক সন্ন্যাসী তার নির্দিষ্ট গন্তব্যস্থলে যাচ্ছিলেন। একটি গ্রামের পরে একটি জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করতে যাবেন, তখন গ্রামবাসীরা বারণ করলেন যে ওই জঙ্গলের পথে আপনি যাবেন না, কারণ ওইখানে একটি বিষধর সাপ আছে, সে গেলে আপনাকে কিন্তু দংশন করবে, তাতে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তখন সন্ন্যাসী কি ভাবলেন, বললেন যে না, দেখি, আমি গিয়ে দেখি। তখন সন্ন্যাসী ওই পথই ধরলেন। সত্যি সত্যি এই সাপটি কিন্তু জঙ্গলে যাওয়ার পথে তার সামনে এলো, এবং তিনি সাপটির চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে কি একটা বীজ মন্ত্র সাপটিকে বললেন। বলে রাখা ভালো, সাপটি ধরুন কথা বলতে পারে। স্বামীজি চলে গেলেন। চলে যাওয়ার পরে 2-3 মাস পরে তার যখন কর্ম শেষ হওয়ার পরে তিনি যখন ওই রাস্তায় আবার যখন ফিরছেন, প্রত্যাবর্তন করছেন, তখন তিনি ওই জঙ্গলের মধ্যে দিয়ে এলেন। এসে ওই সাপটিকে দেখতে পেলেন না। তখন কয়েকজন গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, ওই সাপটি আগের বারে যেটা বলেছিলে, সেই সাপটিকে তো আর দেখতে পেলাম না। তখন গ্রামবাসী বললো, দেখুন, সাপটি বোধহয় মারা গেছে, বুঝেছেন। সাপটিকে আমরা 2-1 বার দেখেছিলাম, তবে সাপটি বোধহয় মারা গেছে, ওই জন্য দেখতে পারি। তখন স্বামীজি বলছেন, সন্ন্যাসী বলছেন যে না না, আমি ওকে যা বীজ মন্ত্র দিয়েছি সে তো মারা যাওয়ার নয়, সে তো বেঁচে থাকার কথা। তখন উনি আবার রিটার্ন হয়ে জঙ্গলের দিকে গেলেন। তখন একটু খোঁজাখুঁজি করতে সাপটি অনেক কষ্ট করে তার জায়গা থেকে বেরিয়ে এলেন সন্ন্যাসীর কাছে। একদম শীর্ণকায় চেহারা হয়ে গেছে, দড়ির মতো পাতলা শরীর, ভালোভাবে তুলতে পারছে না, ফনাটাকেও আর ভালোভাবে তুলতে পারছে না। তখন ওই সন্ন্যাসী বললেন, এ কি হাল হয়েছে তোমার, তোমার এমন কেন অবস্থা হয়েছে? বলছে, ওই যে আপনি আমাকে বীজ মন্ত্র দিয়েছিলেন, তারপর বলেছিলেন যে তুমি কারোকে কিন্তু আর ছোবল মারবে না, কামড়াবে না, ওই জন্য আমি তো আর কারোকে কিছু কামড়াই না, বা আমি ছোবলও মারি না। কিন্তু সব ছেলেরা যেই দেখেছে যে আমি আর কারোকে কিছু মানে ছোবল মারি না, ওরা তখন আমাকে আর ভয় পায় না। ওরা তখন আমার ল্যাজ ধরে তুলে যে ঝাপটে ঝুপটে এদিকে মেরে মুড়ে আমার সারা শরীরে এই হাল করেছে, আর আমার দেখুন এই রকম শরীরের এই অবস্থা। তখন সেই সন্ন্যাসী ওনাকে বলল যে আমি তোমাকে ছোবল মারতে বারণ করেছি, তোমাকে দংশন করতে বারণ করেছি, কিন্তু তোমাকে তো ফোঁস করতে বারণ করিনি, তুমি তো ফোঁসটা করবে। দেখুন, একটা অদ্ভুত গল্প দিয়ে ঠাকুর কিন্তু এই কথাটা বলে গিয়েছিলেন। দেখুন, তাহলে তো আমাদের সবাইকেরই ফোঁস করা উচিত। ছোবল আমরা না মারতে পারি, ছোবল হয়তো অন্য কেউ মারবে, কিন্তু আমরা তো ফোঁসটা করতে পারি। ফোঁস মানে প্রতিভা, এইখানে জবরদস্ত প্রতিভা যাকে বলে, সেটা তো আমরা করতে পারি। আমরা না পিটাই মোটাই না করলাম, তার জন্য আলাদা লোক আছে, কিন্তু আমরা তো ফোঁসটা করতে পারি। কিন্তু সবাই বলবে, এই তো একজন ছাত্রী ফোঁস করতে গিয়ে সে তো নিজেই তার বীর গতি প্রাপ্ত হলো। সেটা ঠিক। আসলে ফোঁস করা লোকের সংখ্যা যখন কমে যায় আর নির্জীব মার্কা লোকের সংখ্যা যখন বেড়ে যায়, তখন একজন কেউ ফোঁস করে না, তার এই অবস্থা হয়। প্রথম থেকে যদি সবাই ফোঁস করতো, এই ফোঁসের সংখ্যা যদি বেড়ে যেত, তাহলে কিন্তু এই ঘটনাটা সম্ভবত হতো না, এই ঘটনা হবার সুযোগই হতো না, এই নাটকটা মঞ্চস্থই হতো না। কিন্তু আমরা এই না ফোঁস ফোঁস করে করে আমরা একদম সেই হেলে সাপের মতো নির্জীব হয়ে থাকার জন্য আজকে আমাদের এই দুর্দশা। এর জন্য কিন্তু আমরাই দায়ী। দেখুন, শিক্ষা, স্বাস্থ্য, এই দুটো হচ্ছে জাতির মেরুদণ্ড। দুটোর আজকে কি হাল। শিক্ষা, প্রেসিডেন্সি জেলের
মাটিতে গড়াগড়ি খাচ্ছে। স্বাস্থ্য তো এই শুরু হলো বলে দেখলেন, প্রতিটা জায়গায় এক অবস্থা। প্রশাসন ওই সাদা হাতির মতো নামকাবাস্তায় আছে, দলদাস, কৃতদাস। পুলিশ কোথায় প্রোটেকশন দেবে না, সে করাপশনের ভার সহ্য করতে না পেরে প্রোটেকশনও বন্ধ হয়ে গেছে প্রতিটা দপ্তরে। এই মেরুদণ্ড সিদ্ধানা থেকে শুরু করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এই বাংলার আজকে বিকল, দুদিন বাদে অচল হয়ে যাবে। আজকে রাখছি, আবার সামনের দিন দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।